তাহলে এখন দেখি যে প্রাণী বিভিন্ন স্থানে বাস করে, যেমন মাটি, পানি, গাছপালা, পাহাড় পর্বত ইত্যাদি। ঠিক আছে? কিছু কিছু প্রাণী আছে যারা মাটিতে বসবাস করে, কিছু আছে পানিতে, কিছু আছে গাছপালা, আর কিছু আছে পাহাড় পর্বতে বসবাস করে। একইভাবে যে প্রাণী কোথায় কোথায় বাস করে, হ্যাঁ, তা আমরা একটু দেখি যে উদ্ভিদ কোথায় কোথায় বাস করছিল। আমরা একটা ছকের মাধ্যমে লিখছিলাম। এবার লিখবো যে আমরা প্রাণীর বাসস্থান। হ্যাঁ, প্রাণী কোথায় কোথায় বাস করে সেটা একটু আমরা লিখব। এজন্য আমাদের কি করতে হবে? এজন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। এখানে প্রাণীর নাম, ঠিক আছে, প্রাণীর নামগুলো এখানে দিতে হবে, আর কোথায় কোথায় তারা বসবাস করে সেইগুলো এখানে লিখতে হবে। এখন আমরা দেখি যে নিচের ছবিটি দেখে বিভিন্ন প্রাণী ও তাদের বাসস্থান উপরে ছকে দেখি। নিচের ছবিটি দেখে বিভিন্ন প্রাণী ও তাদের বাসস্থান উপরে ছকে লিখি। তার কাজটি নিয়ে আমাদের ফ্রেন্ডের সাথে বা ক্লাসমেটের সাথে আলোচনা করি। এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে ছবিটা একটু ছোট করে আমি দেখাই। হ্যাঁ, এই যে বিভিন্ন এনিম্যাল এখানে কিন্তু দেওয়া আছে, এনিম্যালের ছবি। একটু দেখি আমরা যে ভালো করে যে কি আসলে দেওয়া আছে। যে এইখানে এই যে একটা মাছরাঙা পাখি এই যে বসে আছে, সে মাছ খাওয়ার জন্য পানির ভিতরে কি আছে, মাছ আছে, এই মাছ খাওয়ার জন্য সে বসে আছে। এই যে এখানে একটা ব্যাঙের ছবি দেওয়া আছে, এই ব্যাঙ জল স্থলে কিন্তু উভয়ই বসবাস করতে পারে। তাই এই যে পানিতে সে কিন্তু যায়, আবার মাটির গর্তেও সে থাকে। তারপরে এই যে কুমির, কিছু সময় সে পানির ভিতরে থাকে, আবার কিছু সময় সে কি স্থলে থাকে, মাটির উপরে উপরের দিকে উঠে আসে। তারপরে এখানে একটা এই যে কচ্ছপ আছে, সে পানির দিকে যাচ্ছে, এই কচ্ছপটা। তারপর এখানে আমরা একটা শিয়াল দেখতে পাচ্ছি। তারপরে যেটা পাখি আছে, কাঠঠোকরা পাখি। তারপর এই যে কাঠবিড়ালি, এরা গাছে বসবাস করে। এই যে কাঠবিড়ালি, এরা ছুটে বেড়াচ্ছে। এই যেখানে পাখি আছে, হ্যাঁ, এই পাখি কিন্তু গাছে বসবাস করে। তারপর এখানে এই যে মৌচাক আছে, মৌমাছি, যেখান থেকে এই মৌচাক থেকে আমরা মধু পাই। এখানেও একটা কি বোঝা যাচ্ছে না স্পষ্ট, এই ধরনের একটা কিছু আছে এখানে, যারা গাছে বসবাস করে। হুম, তো এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে এই যে ছোট আর একটা কাছিম আছে। যাই হোক, আর যদি কোনো অ্যানিমাল এখানে থাকে তোমরা একটু দেখে নিও যে কে কোথায় বসবাস করে, আমরা মোটামুটি দেখলাম। এখন আমরা যে বিস্তারিত দেখব, যেমন আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখছিলাম। তা প্রাণীর যে বাসস্থান আমরা একটু দেখি যে বিভিন্ন প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। কোনো কোনো প্রাণী মাটিতে গর্ত করে বাস করে, যেমন ইঁদুর, খরগোশ, সজার ইত্যাদি। কোনো কোনো প্রাণী মাটিতে গর্ত করে বাস করে, হ্যাঁ, মাটির গর্তে বসবাস করে। এখানে উদাহরণ হচ্ছে ইঁদুর, খরগোশ আর কি সজারু, মাটির গর্তে এরা বসবাস করে। এছাড়া গুবরে পোকা, পিঁপড়া, কেঁচো ইত্যাদি প্রাণী মাটির নিচে বাসা তৈরি করে থাকে। শুধু এরা না, কিন্তু বিভিন্ন ধরনের সাপ আছে, সাপও কিন্তু মাটির নিচে এরকম বাসা বেঁধে থাকে। এই যে খরগোশ মাটিতে গর্ত করে বাস করে, এই যে একটা খরগোশ, কি সুন্দর। এই খরগোশটি মাটিতে কি করে, গর্ত করে বাস করে। তারপরে এখানে দেখা যাচ্ছে মাটির নিচে বিভিন্ন ধরনের এখানে প্রাণীর ইয়ে দেখাচ্ছে মাটির নিচে। সরি, এই যে ইঁদুর, মাটি, এই যে উপরে কিন্তু মাটি ছিল, এই যে গর্ত করতে 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 সেই জায়গায় আসছে। হ্যাঁ, এই যে ইঁদুর কিন্তু এখানে সে বসবাস করবে। তারপর এই যে পিঁপড়া, এই গর্ত করে যে মাটির নিচে কিন্তু চলে আসছে। এই যে এগুলো কিন্তু পিঁপড়া সব। ঠিক আছে। তারপর এই যে গুবরে পোকা,
অন্যান্য পতঙ্গ কিন্তু মাটির নিচে এভাবে গর্ত বাসস্থান করে তারা বসবাস করে গর্ত করে। আবার কিছু প্রাণী আছে যেমন শিয়াল, বেজি ইত্যাদি ঝোপঝাড় বা ঘন বন জঙ্গলে বাস করে। বেসিক্যালি এই শিয়াল, বেজিও কিন্তু কি করে, এরাও মাটির নিচে গর্ত করে বসবাস করতে পারে। আবার অনেক সময় ঝোপঝাড় বা ঘন বন জঙ্গলে এরা বাস করে। তারপরে পাখি, কাঠবিড়ালি ইত্যাদি গাছের ডালে বা কোঠরে বাসা তৈরি করে। গাছের ডালে বা কি কোঠরে বাসা তৈরি করে। তারপরে প্রজাপতি, মৌমাছি তারাও গাছে থাকে। প্রজাপতি, মৌমাছি এরাও গাছে বসবাস করে। তারপরে মাছ, চিংড়ি ইত্যাদি পানিতে থাকে। তারপরে ব্যাঙ, কচ্ছপ, কুমির এরা মাটি ও পানি উভয় স্থানেই থাকতে পারে। ওই যে আমরা বলি না, ব্যাঙকে কিন্তু উভচর প্রাণী বলা হয়। এই যে এখানে যে ছবি দেওয়া আছে একটা কচ্ছপ, তারপর এখানে যে মাছ আছে, হ্যাঁ এই যে মাছ, এরা কিন্তু কি কচ্ছপ মাছ পানিতে বাস করে। তারপর হচ্ছে এই যে পাখি গাছে বাসা তৈরি করে। আমরা জানি এই যে বাবুই পাখির বাসা, হ্যাঁ কিসের বাসা, বাবুই পাখির বাসা, বাবুই, হ্যাঁ পাখি গাছে বাসা তৈরি করে বসবাস করে। এই বাবুই পাখির যে বাসাগুলো অনেক সুন্দর, কিন্তু এটাকে জানি যে টেইলর বার্ড বলা হয়। বাবুই পাখি হচ্ছে কি আমাদের টেইলর বার্ড। এই বাবুই পাখির বাসাগুলো খুব সুন্দর কিন্তু, হ্যাঁ এই তাল গাছে কিন্তু এই বাসা তৈরি করে। এটা কিন্তু তাল গাছ, এই তাল গাছে বাসাগুলো তৈরি করে। কে তৈরি করে, এই যে বাবুই পাখি। তারপর নিচের দিকে দেখি আমরা যে আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নতা। তোমরা একটা কাজ করবো, আমি উদ্ভিদের যেগুলো আবাসস্থলগুলো লিখে দিলাম, প্রাণীগুলো এইভাবে লেখার চেষ্টা করবা। তাহলে আমরা এখানে দেখি যে আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নতা। আমরা জেনেছি যে উদ্ভিদ ও প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। পৃথিবীতে জীবের বসবাসের জন্য বিভিন্ন পরিবেশ রয়েছে, যেমন মাটি বা স্থলজ পরিবেশ, পানি বা জলজ পরিবেশ, তারপর সামুদ্রিক পরিবেশ, তারপর হচ্ছে মরুভূমির পরিবেশ, তারপর হচ্ছে বনজ পরিবেশ, তারপরে মেরু অঞ্চলের পরিবেশ, তারপর হচ্ছে মরু অঞ্চলের পরিবেশ, যেটা আমরা মরুভূমি বলি। তাহলে আমরা এখানে যে পরিবেশ এর এগুলো পেলাম, একটা আছে হচ্ছে আমাদের মাটি বা স্থলজ পরিবেশ, দ্বিতীয় যেটা সেটা পানি বা জলজ পরিবেশ, তৃতীয় যেটা সেটা সামুদ্রিক পরিবেশ। এই পানি বা জলজ পরিবেশ বলতে আমরা যে বিষয়টা বুঝি সেটা হলো আমাদের নদী, নালা, খাল, বিল, এখানে যে পানি আছে সেই পানি। আর সামুদ্রিক পরিবেশ যেটা, সেটা হলো আমাদের মেরিন ওয়াটার বলে আমরা, হ্যাঁ এটা একটু খেয়াল রাখতে হবে। সামুদ্রিক পানিটা হচ্ছে আমাদের মেরিন ওয়াটার। আমি যে এখানে পাশে লিখে দিচ্ছি, এই যে মেরিন ওয়াটার, হ্যাঁ মেরিন ওয়াটার, এটাকে অনেক সময় সল্ট ওয়াটারও বলে, SALT, সল্ট ওয়াটার, মেরিন ওয়াটার বা সল্ট ওয়াটার। আর আমরা যে পানি বা জলজ পরিবেশ, নদী, নালা, খাল, বিলে যে পানিটা থাকে সেটাকে আমরা এই যে পাশে লিখে দিলাম, সেটাকে আমরা বলি ফ্রেশ ওয়াটার, হ্যাঁ ফ্রেশ ওয়াটার। এটা পানি বা জলজ পরিবেশে এগুলো পাওয়া যায়। আর ভিন্ন ভিন্ন পরিবেশের বৈশিষ্ট্য আলাদা। এই যে বৈশিষ্ট্যগুলো আছে, যে মরুভূমির পরিবেশ, এটা আমি 4 নম্বর দিলাম। তার বনজ পরিবেশ, বন জঙ্গলের একটা পরিবেশ আছে, সেটা হলো 5। আর মেরু অঞ্চল, একটা কিন্তু মরু আর একটা হচ্ছে মেরু অঞ্চল। মেরু হচ্ছে আমাদের বরফ, বরফে সবসময় আচ্ছাদিত থাকে বা খুব ঠান্ডার যে অঞ্চলগুলো আছে সেগুলো আমাদের হচ্ছে মেরু অঞ্চল, যেমন অ্যান্টার্কটিকা। তাই এই এক একটা অঞ্চলে যে জীবগুলো আছে সেটা কিন্তু এক একভাবে তারা বসবাস করে। ভিন্ন ভিন্ন পরিবেশের বৈশিষ্ট্য কিন্তু আলাদা। উদ্ভিদ ও প্রাণী বিভিন্নভাবে এই সকল পরিবেশ নিজেদের খাপ খাইয়ে টিকে থাকে। তা আমরা একটু দেখবো এখন যে আমাদের মরুভূমির যে পরিবেশ আছে, সেই মরুভূমির পরিবেশটা কিরকম, হ্যাঁ বা অন্যান্য পরিবেশ সম্পর্কে আমাদের কিন্তু একটু হালকা হলেও ধারণা আছে।
আমরা এখন একটু দেখব যে এই জীবগুলো এরা কিভাবে বিভিন্ন পরিবেশে কিন্তু এরা খাপ খাইয়ে কি করে বসবাস করে। হ্যাঁ, তাই এই জন্য তাদেরকে আমরা বিভিন্ন পরিবেশে কিন্তু দেখতে পাই। সবাই কিন্তু যে একটা পরিবেশে যে থাকবে এরকম কিন্তু না। এক পরিবেশে যে তারা থাকবে এরকম কিন্তু না। আমরা একটু দেখি যে পরিবেশে কিভাবে তারা বসবাস করে, একটু দেখি। যেখানে আমাদের বলা হচ্ছে যে মরুভূমির পরিবেশ। যে মরুভূমি যেটাকে আমরা ডেজার্ট বলি, ডেজার্ট। মরুভূমি হল অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ খুবই কম। পানির পরিমাণ কি খুবই কম থাকে। মরুভূমি হল অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ খুবই কম থাকে, বৃষ্টিপাত হয় না বললেই চলে। মরুভূমিতে কিছু কাঁটা জাতীয় উদ্ভিদ, কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মে, যেমন ক্যাকটাস। ঠিক আছে, যেমন কি ক্যাকটাস। তা এখন এই ক্যাকটাস আর একটা নামে পরীক্ষা আসতে পারে, যেটাকে আমরা ফণী মনসা বলি। ফণী মনসা। এ সকল উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো হয়। এর কাণ্ড আর কি পাতা কি হয়, রসালো হয়, এবং বহি আবরণ, বাইরের যে আবরণ সেটা কি হয়, মসৃণ হয়। বাইরের আবরণ হচ্ছে মসৃণ হয়, যা পানি ধরে রাখতে সাহায্য করে। যে আমাদের যে ক্যাকটাস আমরা দেখছি, যে ক্যাকটাসের গায়ে কাঁটা আছে, এবং এই ক্যাকটাসের যে পাতা, হ্যাঁ, এই পাতা কিন্তু রসালো। এটা যদি ভাঙা হয় এর ভিতরে কিন্তু রস জাতীয় আঠালো পিচ্ছিল জাতীয় অংশ থাকে। আর ক্যাকটাসের যে পাতাটা এটা কিন্তু কি খুব পিচ্ছিল, এই মসৃণ হয়, স্মুথ হয়। যদি আমি কাটার কথাটা বিবেচনা না করি, কাটা তো থাকবে দুই পাশে, তাছাড়া কিন্তু এটা খুব মসৃণ। তাহলে কাণ্ড ও পাতা রসালো হয় এবং বহি আবরণ মসৃণ হয়, যা কি কারণে হয়, এই যে পানি ধরে রাখতে সাহায্য করে। এটা খেয়াল রাখতে হবে, পানি। হ্যাঁ, কারণ কি সব উদ্ভিদ কি মরুভূমিতে জন্মে? সব উদ্ভিদ মরুভূমিতে জন্মে না, কারণ মরুভূমিতে প্রচন্ড পানির অভাব, সেখানকার মাটি শুষ্ক। হ্যাঁ, সেখানকার মাটিতে পানিই থাকে না। এই জন্য পানি ধরে রাখতে পারে যে সকল উদ্ভিদ বিভিন্ন সিস্টেমে, সে সকল উদ্ভিদই মরুভূমিতে জন্মাতে পারে, যেমন ক্যাকটাস, ফণী মনসা। এছাড়া বিভিন্ন ধরনের প্রাণী মরুভূমিতে বাস করে। বিভিন্ন ধরনের প্রাণী কি করে, মরুভূমিতে তারা বাস করে, যেমন সাপ, তারপরে গিরগিটি, উট ইত্যাদি। সাপ আছে, তারপরে গিরগিটি আছে, উট ইত্যাদি। এরাও কিন্তু ওই মরুভূমিতে অভিযোজিত হয়ে তাদের ওই পরিবেশের সাথে তারা অ্যাডাপ্ট হয়ে খাপ খাইয়ে বসবাস করে। যেমন বলছে উট তার পিঠের কুঁজে, উট তার পিঠের কুঁজে, এই যে পিঠের উপরের দিকে একটা উঁচু অংশ থাকে, ওইটাকে কুঁজ বলা হয়। কি জমিয়ে রাখে, চর্বি জমিয়ে রাখে। উট তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে, এটা খেয়াল রাখে। এই চর্বি তাকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া, এই চর্বি তাকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমির পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। ওকে, তাহলে আমরা এখানে যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে মরুভূমিতে যে সকল উদ্ভিদ জন্মে তাদের পানির খুবই কষ্ট। যে সকল উদ্ভিদ এই পানির কষ্ট সহ্য করে বেঁচে থাকতে পারে তারাই মরুভূমিতে জন্মায়, যেমন ক্যাকটাস, ফণী মনসা। ক্যাকটাস বা ফণী মনসা, এই সকল উদ্ভিদের কাণ্ড ও পাতা কি হয়, রসালো হয়, এবং বাইরের যে আবরণ সেটা মসৃণ হয়। ওকে, কারণ এই পাতা বা কাণ্ড পানি ধরে রাখতে সাহায্য করে, কারণ দীর্ঘক্ষণ পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না। আর মরুভূমিতে যে সকল উদ্ভিদ আছে, এই প্রাণী আছে, তাদের ভিতরে উটের কথা বলা আছে, যে উটের পিঠে যে কুঁজ থাকে, হ্যাঁ, যে উঁচু যে অংশটা থাকে, উটের পিঠের দিকে উঁচু যে অংশ, এটাকে কুঁজ বলা হয়। কুঁজ, এই কুঁজে চর্বি জমে রাখে। এই চর্বি তাকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমি পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। তাহলে এখানে আমরা যে পরিবেশ, এই বনজ পরিবেশের ছবি দেওয়া আছে, আমরা একটু পরে এই যে বনজ পরিবেশ আমরা পড়ব।
এখানে এই যে বাঘ আছে, বাঘের দিছে এখানে, তারপরে এখানে যে হরিণ, হ্যাঁ, এই বানরগুলো যে গাছে ঝুলতেছে, বান্দরামি করতেছে। তো এটা একটা ফরেস্ট বা বনের একটা পরিবেশ। আর এখানে যে একটা জলজ পরিবেশের একটা ছবি এখানে দেওয়া আছে। এখানে যে আমরা দেখছি কাঁকড়া, ঠিক আছে, তারপরে যে চিংড়ি দেখছি, তারপরে যে মাছ আছে এখানে, এইখানে চিংড়ি আছে, তারপরে এখানে যে শামুক, ঝিনুক টিনুক আছে, এখানে যে ফুল, শাপলা, বিভিন্ন ধরনের ইয়েটি আছে। এটা হচ্ছে আমাদের জলজ পরিবেশ। আমরা একটু নিচে দেখি যে আমাদের বনজ যে পরিবেশটা, যে বনজ পরিবেশ, এই বনজ পরিবেশে কি অবস্থা, তারপর আমরা জলজ পরিবেশটা দেখব আর কি। তাহলে আমরা একটু দেখি যে বনজ পরিবেশে কি বলা হচ্ছে এখানে। আমাদের যখনই কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায়, তখন সেখানে বনের সৃষ্টি হয়। জন্মায় তখনই সেখানে কি সৃষ্টি হয়? বনের সৃষ্টি হয়, ফরেস্ট। যেমন সুন্দরবন, তারপরে শালবন, এইসব যে গাজীপুরে আছে। হ্যাঁ, সুন্দরবন তো আমরা জানি আমাদের দেশের দক্ষিণাঞ্চলে খুলনা বিভাগে এটা অবস্থিত। আর শালবন আমাদের যেমন গাজীপুরে শালবন আছে। তারপর সুন্দরবন আছে, যে সকল উদ্ভিদ আছে, সুন্দরী আছে, গেওয়া আছে, তারপরে গরান, তারপরে গোলপাতা, হ্যাঁ, এগুলো কিন্তু সুন্দরবনে পাওয়া যায়, অন্য কোথাও কিন্তু পাওয়া যাবে না। সুন্দরী, তারপরে গেওয়া, গরান আর হচ্ছে গোলপাতা, এই উদ্ভিদগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে। বনজ পরিবেশ আবার অনেক প্রাণীর আবাসস্থল। তাহলে এই উদ্ভিদগুলোর পাশাপাশি হুম কিন্তু অনেক প্রাণী কিন্তু এখানে বসবাস করে। যেমন আমাদের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার আছে সেখানে, তারপরে হরিণ পাওয়া যায় সেখানে, তারপরে মেসো বাঘ পাওয়া যায়, তারপরে বন বিড়াল পাওয়া যায়, তারপরে বানর পাওয়া যায়, বিভিন্ন প্রজাতির পাখি আছে। তারপরে সুন্দরবনের ভিতরে যে ছোট ছোট খালগুলো আছে, সেই খালে কুমির পাওয়া যায়, তারপরে সাপ পাওয়া যায়, আরো অনেক কিছু অ্যানিমেলগুলো সেখানে আছে। তাহলে এই যে বনজ যে পরিবেশ সুন্দরবনের কথা এখানে বলা হয়েছে, তাই এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদও পাওয়া যায়, আবার বিভিন্ন ধরনের প্রাণীও পাওয়া যায়। তাহলে একটা নির্দিষ্ট পরিবেশে প্রচুর পরিমাণে উদ্ভিদ এবং প্রাণী যেখানে পরস্পর মিলেমিশে বসবাস করতেছে, এবং ওখানে প্রচুর পরিমাণ উদ্ভিদ জন্মানোর কারণে সেই পরিবেশটাকে বনজ পরিবেশ হিসেবে অভিহিত করা হচ্ছে। তারপর হচ্ছে জলজ পরিবেশ, জলের যে পরিবেশ, এখানে যে আমাদের বলা হচ্ছে পুকুর, খাল, বিল ইত্যাদি হলো জলজ পরিবেশ। পুকুর, খাল, বিল ইত্যাদি হলো জলজ পরিবেশ। আমি আগেই বলছি এগুলো ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে, আর একটা আছে সামুদ্রিক লবণাক্ত পানির ক্ষেত্রে, ইত্যাদি হলো জলজ পরিবেশ। পানিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে এই যে শাপলা, তারপরে যে কচুরিপানা, তারপর হচ্ছে ক্ষুদিপানা। হ্যাঁ, শাপলা, কচুরিপানা, ক্ষুদিপানা এগুলো পানিতে বিভিন্ন আগাছা হিসেবে জন্ম নেয় আর কি। আবার প্রাণীর মধ্যে রয়েছে ঝিনুক আছে, তারপর আছে চিংড়ি, হ্যাঁ, তারপর আছে মাছ, আরো অনেক কিছু আছে এখানে অল্প করে দিয়েছে আর কি, তোমরা যেগুলো জানো সেগুলো লিখবা। ঠিক আছে, মাছ থাকে, বিভিন্ন ধরনের অ্যানিমেল আরো বসবাস করে। তাহলে এটা হচ্ছে আমাদের জলজ পরিবেশ। এবার আমরা আসি যে আমাদের সামুদ্রিক পরিবেশটা। তিমি, এই যে তিমি আছে, তারপর ডলফিন আছে, বিভিন্ন প্রজাতির মাছ আছে, তারপর আছে কাঁকড়া আছে। ঠিক আছে, সামুদ্রিক উদ্ভিদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল। হ্যাঁ, এই শৈবালগুলো আছে, যারা সেন্ট মার্টিনে গিয়েছো তারা দেখবা যে সমুদ্রের পানি কি, ওই জাহাজ যাওয়ার সময় দেখা যায় কি সুন্দর নীল। আসলে পানির রং কিন্তু কোনো কালার নাই। হ্যাঁ, ওয়াটার হ্যাজ নো কালার। ওই যে নীল পানি দেখা যায়, যেগুলা লাল পানি দেখা যায়, ওইগুলো কিন্তু শৈবাল পানি। ওই এই ধরনের বড় বড় সাগরের নিচে প্রচুর পরিমাণে এই ধরনের যে শৈবাল থাকে। হ্যাঁ, এই শৈবালগুলোর যে কালার হবে, শৈবালের কয়েক ধরনের কালার আছে। লাল শৈবাল, যেটা লোহিত শৈবাল বলি, তারপর নীল শৈবাল, হ্যাঁ, যেটাকে অ্যালগি বলা হয়, অ্যালগি বা শৈবাল। তাহলে ওই যে শৈবালগুলো নীল রঙের, এই জন্য পানির রং কি নীল দেখা। এই যে এর ভিতরে আছে
আমাদের ওই যে মাছ আছে, তারপরে এই যে অক্টোপাস, এই যে অক্টোপাসের ছবি দিয়েছে এখানে, এই ছোট ছোট মাছ, তারপরে কচ্ছপ টচ্ছপ এসব হাবিজাবি আছে। এই যে শৈবালগুলা, মাটির নিচে এই শৈবালগুলো থাকে। তাহলে এটা হলো আমাদের সামুদ্রিক পরিবেশ। তারপরে মেরু অঞ্চলের পরিবেশ, আমরা যেটা ওই যে বরফের কথা বলি, যে মেরু অঞ্চলে যে পরিবেশ আছে সেই পরিবেশের কথা। মেরু অঞ্চলের যে পরিবেশ, সেই পরিবেশটা আমরা একটু দেখি। যে বরফ অঞ্চলে পৃথিবীর উত্তর ও দক্ষিণের সবচেয়ে, পৃথিবীর উত্তর ও দক্ষিণের, খেয়াল করো, পৃথিবীর উত্তর ও দক্ষিণের সবচেয়ে যে বরফ আচ্ছাদিত আর কি, সবচেয়ে ঠান্ডা ও বরফ আচ্ছাদিত স্থানীয় হলো সবচেয়ে ঠান্ডা লিখতে পারে বা শীতল, সবচেয়ে ঠান্ডা বা শীতল ও বরফ আচ্ছাদিত অঞ্চলই হলো মেরু অঞ্চল। একটু একটু পার্থক্য কিন্তু তোমরা খেয়াল করবা। একটা হচ্ছে মেরু, মেরু মানে ঠান্ডা, আর একটা হচ্ছে মরুভূমি কিন্তু, ঠিক আছে। দুইটা কিন্তু একই রকম শুনতে মনে হলেও দুইটা কিন্তু হচ্ছে আকাশ পাতাল ডিফারেন্স, সম্পূর্ণ বিপরীত কিন্তু। মেরুতে প্রচন্ড ঠান্ডা আর মরুতে প্রচন্ড কি গরম। আচ্ছাদিত স্থানই হলো মেরু অঞ্চল। পৃথিবীর উত্তর ও দক্ষিণের সবচেয়ে ঠান্ডা বা শীতল ও বরফ আচ্ছাদিত স্থানই হলো মেরু অঞ্চল। মেরু অঞ্চলে কিছু ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায়। একটু খেয়াল করো, মেরু অঞ্চলে কিছু ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায়। হ্যাঁ, পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায়। একটু একটু খেয়াল রাখো, পাইন বিশাল লম্বা 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 হয়ে পাহাড়ের উপর দিয়ে চলে গেছে, বিভিন্ন পর্বতের উপর দিয়ে চলে গেছে। বিভিন্ন যে ভ্যালি আছে, এই ভ্যালির পাশে দেখবা যে সুইজারল্যান্ডে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেমন বরফ থাকে আর কি, বা নর্ডিক অঞ্চলে যে সকল দেশগুলো আছে সকল দেশে এগুলো পাওয়া যায়। এছাড়া মেরু ভালুক, হ্যাঁ মরু না কিন্তু মেরু ভালুক, সিল, সামুদ্রিক সিল, পেঙ্গুইন ইত্যাদি প্রাণী মেরু অঞ্চলে বাস করে। তার মানে এই যে এরা যখন ওই পুরো রিজিয়নটা বরফে আচ্ছাদিত হয়ে যায় বা পানি বরফে পরিণত হয়, তার ভিতরে কিন্তু এরা বেঁচে থাকতে পারে। ঠান্ডা থেকে বাঁচার জন্য সকল প্রাণীর চামড়া অত্যন্ত পুরু হয়, অত্যন্ত কি হয় পুরু হয়। তোমরা মনে করতে পারো যে আবার গন্ডারের চামড়া পুরু, সেই পুরু না কিন্তু। আর পশমে ঢাকা থাকে, এদের দেহ কি পশমে ঢাকা থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের মেরু অঞ্চলের যে এটা আছে সেটা। তাহলে আমরা এই যে মেরু ভালুকের পুরু পশম রয়েছে, হ্যাঁ, যে এটা দেখা যাচ্ছে বিশাল, এই যে মেরু ভালুকটা বিশাল মোটা, কিন্তু আসলে এটা কিন্তু তুমি যদি জাপটে ধরো দেখবা যে পশমে ভরা এর দেহটা, পুরো পশমে ভরা। কোন কোন পরিবেশে জীব বাস করে আমরা একটু দেখি, যে কোন কোন পরিবেশে জীব বাস করে। বাসস্থান, এই যে মরুভূমির পরিবেশ দেখলাম, বনজ পরিবেশ দেখলাম, জলজ পরিবেশ দেখলাম, সামুদ্রিক পরিবেশ দেখলাম, তারপরে মেরু অঞ্চলের পরিবেশ দেখলাম। তাহলে মরুভূমির পরিবেশে যে সকল উদ্ভিদ জন্মে এখানে লিখবা, যে সকল প্রাণী জন্মে এখানে লিখবা। আমি লিখে দিচ্ছি এখানে, হ্যাঁ। মরুভূমির পরিবেশে যে ক্যাকটাস, আর একটা উদ্ভিদ লিখছি ফণি মনসা। আর এখানে লিখবা হচ্ছে কি, এখানে সাপ, তারপর হচ্ছে গিরগিটি, সাপ লিখলাম গিরগিটি, তারপর হচ্ছে উট, সাপ, গিরগিটি, তারপরে কি উট, সাপ গিরগিটি আর হচ্ছে উট, এগুলো কিন্তু লিখে দিলাম। তবে বনজ পরিবেশে, বনজ পরিবেশ এখানে সুন্দরবনের কথা বলা আছে, যে আমাদের সুন্দরী গাছ, তারপর হচ্ছে গরান, তারপর হচ্ছে গেওয়া, গোলপাতা, এগুলো লিখবা, সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা। আর এখানে বাঘ লিখবা, তারপর হচ্ছে হরিণ, হ্যাঁ, তারপর হচ্ছে বানর, এইসব। জলজ পরিবেশে, হ্যাঁ, এই যে কচুরিপানা, তারপরে শাপলা, এসব লিখবা। সামুদ্রিক পরিবেশে, হ্যাঁ, এই যে তিমি, তারপর হচ্ছে ডলফিন, তারপরে মাছ, সরি, এগুলো এখানে লিখবা প্রাণীর ক্ষেত্রে, হ্যাঁ, প্রাণীর ক্ষেত্রে এটা লিখবা। আর এখানে লিখবা যে শৈবাল, শৈবাল উদ্ভিদ হচ্ছে শৈবাল। তাই মেরু অঞ্চলের পরিবেশ, মেরু অঞ্চলে আমাদের পাইন গাছ জন্ম নেয়, মেরু অঞ্চল হচ্ছে পাইন গাছ। আর কি সিল আছে, তারপর হচ্ছে ক্যাঙ্গারু, এই যে অস্ট্রেলিয়ার ওইদিকেও প্রচুর ঠান্ডা পাওয়া যায়, ক্যাঙ্গারু,
ঠিক আছে, সিল, ক্যাঙ্গারু, তারপরে মেরু ভাল্লুক, হ্যাঁ, ভালুক, মেরু ভালুক, ঠিক আছে। এভাবে তোমরা সুন্দর করে সাজিয়ে এগুলো লিখবা। যাই হোক, এখন আমরা যে জিনিসটা দেখবো, একটু নিচের দিকে দেখি যে নেক্সট পেজে, যে সেখানে আমাদের বলা হচ্ছে যে জীবের উপর পরিবেশের প্রভাব। অবশ্যই জীবের উপর কি আছে, আমাদের পরিবেশে কিন্তু একটা বিশাল প্রভাব আছে। জীবের উপরে আমাদের পরিবেশের যে প্রভাব, কি প্রভাব দেখি। একটা হচ্ছে ইতিবাচক প্রভাব, আর একটা হচ্ছে নেতিবাচক প্রভাব। উদ্ভিদ ও প্রাণীর উপর পরিবেশের যে ইতিবাচক প্রভাব, আর একটা হলো আমাদের নেতিবাচক প্রভাব। একটা হচ্ছে পজিটিভ ইম্প্যাক্ট, আর একটা হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট। একটা হলো আমাদের হচ্ছে পজিটিভ ইম্প্যাক্ট, আর একটা হলো নেগেটিভ প্রভাব, নেগেটিভ ইম্প্যাক্ট। ঠিক আছে, একটা পজিটিভ আর একটা হলো নেগেটিভ। আমি প্রথমে আমরা পজিটিভটা দেখি। পজিটিভ বলা হচ্ছে পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী বাস করে। টিকে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণী পরিবেশ থেকে টিকে থাকার জন্য, এই জিনিসটাই হচ্ছে মেইন, সার্ভাইভ করার জন্য মনে রাখবা। টিকে থাকার জন্য উদ্ভিদ এবং প্রাণী পরিবেশ থেকে খাবার, তারপরে পানি এবং আশ্রয় পেয়ে থাকে। এই জিনিসগুলো থেকে খাবার পেয়ে থাকে, পানি পেয়ে থাকে, আর হচ্ছে আশ্রয় পেয়ে থাকে। এই জিনিসগুলো যদি না পায়, ঠিক আছে, তাহলে সে কিন্তু এই পরিবেশে টিকে থাকতে পারবে না। হ্যাঁ, এই তিনটা জিনিস যদি সে পায়, সে টিকে থাকতে, সে সার্ভাইভ করতে পারবে, তার কষ্ট হইলেও সে বেঁচে থাকতে পারবে। এরা একে অন্যের উপর নির্ভরশীল। উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল, প্রাণী উদ্ভিদের উপরে নির্ভরশীল। এখন মানুষ যদি সব চিন্তা ভাবনা করে সব গাছপালা কেটে সাফ করে ফেলবে, তাহলে তারা টিকতে পারবে না। আবার গাছপালা ধ্বংস হওয়ার কারণে মানুষও বাঁচতে পারবে। তাহলে এরা একে অপরের উপরে কি নির্ভরশীল। এটা আমরা দেখলাম যে উদ্ভিদ ও প্রাণীর উপর পরিবেশের একটা পজিটিভ প্রভাব। হ্যাঁ, এখানে যে একটা এর চিত্র দিচ্ছে, আমরা একটু দেখি যে তালি পাম গাছ। তালি পাম একটি বিপন্ন উদ্ভিদ, মানে এটা আগে ছিল। হ্যাঁ, এই যে পাম গাছের কথা বলা হচ্ছে, তালি পাম, এটা আমাদের দেশে আগে ছিল, এখন এই যে বিপন্ন হয়ে গেছে। এই যে পাম গাছের মতো দেখতে, প্রচুর পরিমাণে ফুল হয়, এখান থেকে কিন্তু আস্তে আস্তে ফল হয়। এটা বিপন্ন হয়ে গেছে, আগে নাই, পরিবেশ থেকে বিলুপ্ত হয়েছে বিভিন্ন কারণে। হুম, তারপরে যে নেতিবাচক যে প্রভাব, সেটা আমরা একটু দেখি। এই যে ঝড়, বন্যা এবং খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশে পরিবর্তন হচ্ছে। মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য পরিবেশের ব্যাপক পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এখানে দেখলাম ঝড়, বন্যা আর খরা আগেও দেখছি। তা প্রাকৃতিক কারণে পরিবেশে পরিবর্তন হচ্ছে। মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্যও পরিবেশের ব্যাপক পরিবর্তন হচ্ছে। আর একটা কি, মানুষের ধ্বংসাত্মক, হার্মফুল, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর, এই কার্যকলাপের জন্য পরিবেশে ব্যাপক পরিবর্তন হচ্ছে। পরিবেশের পরিবর্তনের ফলে উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। এই জিনিসটা কিন্তু মেইন। হ্যাঁ, আবাসস্থল কিন্তু ধ্বংস হচ্ছে। শুধু কিন্তু মানুষের আবাসস্থল না, হ্যাঁ, প্রাণী বলতে যে শুধু মানুষ তা কিন্তু না। এর ফলে উদ্ভিদ ও প্রাণী বিপন্ন বা বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিছু কিছু বিলুপ্ত হয়ে যাওয়া মানে কি, একে আগে ছিল এখন আর নাই। সেটা উদ্ভিদও হতে পারে, আবার কি প্রাণীও হতে পারে। আর বিপন্ন মানে কি, বিলুপ্ত হয়ে যাওয়ার পথে আর অল্প কিছু আছে। ঠিক আছে, এটা হচ্ছে বিপন্ন। যেমন এখানে এক্সাম্পল দিচ্ছে যে ডোডো পাখি। হ্যাঁ, আগে ছিল, এখন আর পৃথিবীতে কিন্তু নাই। এবং তাসমেনিয়ান বাঘ, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার বলি, এই যে অস্ট্রেলিয়ার একটা প্রদেশ, সেটা তাসমানিয়া। এই তাসমানিয়ায় এক ধরনের বাঘ পাওয়া যেত, সেটাকে তাসমেনিয়ান বাঘ বলা হতো। যেমন আমাদের সুন্দরবনে যে বাঘ পাওয়া যায়, সেটাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলে, বেঙ্গল টাইগার। এটা তাসমেনিয়ায় পাওয়া যেত, এই জন্য তাসমেনিয়ান বাঘ। এটা আগে ছিল পৃথিবীতে, এখন আর নাই, বিলুপ্ত হয়েছে। এবার আসো বাংলাদেশ থেকে লাল শিরা ও জাভা গন্ডার, লাল শির ও জাভা গন্ডার এবং রাজশগুন বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, লাল শির আর হচ্ছে জাভা গন্ডার, লাল শির ও জাভা। তারপরে যে বিপন্ন রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনে আগে অনেক বাঘ ছিল, এখন কিন্তু নাই, মাত্র 430টা বাঘ আছে। হ্যাঁ, 430টি বাঘ আছে। তারপর বিলুপ্ত যে জাভা গন্ডার। হ্যাঁ,
বিলুপ্ত এই জাভা গন্ডার আগে ছিল, এখন আর কিন্তু এই গন্ডার নাই। জাভা হচ্ছে কি ইন্দোনেশিয়া থেকে, ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে এই গন্ডার পাওয়া যেত, ইন্দোনেশিয়ার জাভা গন্ডার। হ্যাঁ, এইগুলো